গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে টিউসডে। এখন বাজে সকাল কটা, 9টার মতন বাজে। তো হ্যাঁ, 9টাই বাজে পুরোপুরি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, মানে আমার জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছু হয়ে গেছে। আয়ুষ্মান ক্লাস করতেও বসে গেছে, আর আমি এখন চা খাবো। মানে সমস্ত কাজকর্ম করলাম, করে একটুখানি এতক্ষণ বসে বসে গল্প করছিলাম আমার বরের সাথে নানান বিষয়, পুজোর বাজার টাজার সম্পর্কে। তো বলছিল আজকে নিয়ে যাবে শপিংয়ে, তো ছেলের জামা কাপড় কেনার জন্য। তা আমার জামা কাপড় বলছে এবার আর বেশি দামি শাড়ি টাড়ি কিনো না, কারণ কোথাও পরে বেরাও না, এতগুলো দামি শাড়ি হচ্ছে, অ্যাটলিস্ট আমাকে 2000 টাকা দামের শাড়ি তো একটা দেবে, বেশি দামি না তো। আর একটা ভালো সালোয়ার স্যুট বা ওরকম কিছু নেব, যেটা অকেশন পারপাসেও পরতে পারবো। আবার মানে সেই রকম, মানে 4-5 হাজার টাকার শাড়ি এবারে নেবো না, প্রত্যেক বছর নিই, এবছর নেবো না। তার বদলে ওটাকে ব্রেক করে নেবো। শহরে দাদা একই হবে, কারণ বিয়ে বাড়ি বা অকেশন পারপাসে তো যেতেই হতে পারে। আর পুরো রাত, সারা রাত বৃষ্টি হয়েছে, সেটা ঠিক পরশু দিন থেকেই হচ্ছে। ওই যে বলেছিল না নিম্নচাপের প্রেডিকশন আছে, তো সেটাই হবে। আর এখন চা বানাচ্ছি, চা খাবো। আর তোমরা একজন আমাকে বলেছে যে বাইরেটা কেমন দেখতে লাগে সেটা দেখাবার জন্য, তো আমি দেখাচ্ছি। তো দেখলে সব সময় বাইক যাচ্ছে, কিছু না কিছু যাচ্ছে, একদম আওয়াজে মানে ভালো লাগে না। এত বেশি আওয়াজ হয় না, মাথা খারাপ হয়ে যায়, মানে সহ্য হয় না। আজকাল না ভীষণ মাইন্ড ডিস্টার্ব হয়ে যায়। সবসময় এত আওয়াজ টাওয়াজ হলে তো মানুষের শান্তি নষ্ট হয় না, কিন্তু কিছু করার নেই। সবার শপিং হয়ে যাচ্ছে, শাড়ি কিনবো, সেটা ব্লাউজ বানাতে হবে। আর আমি শাড়ি টাড়ি কিনি সাধারণত গড়িয়াহাট থেকে, হয় প্রিয় গোপাল বিষয় কিনি, আর না হলে আদি ঢাকেশ্বরী, যেগুলো ট্রায়াঙ্গুলার পার্কে আছে। আর সুনিতা বলেও একটা আছে দোকান, ওটাও আমার খুব পছন্দের দোকান। আর একটা আর দু একবার কিনেছি আমি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, দু একবারই কিনেছি। ওদের প্রচুর ভ্যারাইটি, কিন্তু এমজি রোডে যাওয়াটা আমার পক্ষে মানে খুব একটা সম্ভব হয়ে ওঠে না। এমজি রোডে যাওয়া হয় না আমার, যেহেতু গড়িয়াহাট চত্বরটা চষা, তো ভালোও লাগে ওখানে। যেদিন বেরোবো সেদিন তো খাওয়া দাওয়া বাইরে, পুরো রাসবিহারি থেকে শুরু করে গড়িয়াহাট একদম মানে আমার পুরনো জায়গা, আমার সব কিছু বেড়ে ওঠা। কারণ আমি টালিগঞ্জ ফাঁড়িতে বড় হয়েছি, আর গড়িয়াহাট যাওয়াটা রেগুলারের ব্যাপার ছিল আমাদের জন্য। ওই রবীন্দ্র সরোবরের ভেতর দিয়ে চলে যেতাম, মানে লেকের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে মা দিদি ওদের সাথে চলে যেতাম। তো আমার একদমই খুবই কাছের জায়গা, তো ওখানেই ভালো লাগে। একদিন স্প্ল্যানেডেও যাবো আর কি, ধর্মতলায় নিউ মার্কেট যেটাকে বলে, তো ওখানেও যাব। তো ইচ্ছা আছে সমস্ত ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা কলকাতায়, মানে যারা কলকাতার বাসিন্দা ছিলে, হয়তো কাজের সূত্রে বাইরে থাকো, বিদেশে থাকো, বা অনেকে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো, বা এমনি যারা কলকাতা দেখতে চাও, তো যখন আমি বাইরে যাই আমি চেষ্টা করি সেরকম কিছু শ্যুট করার। এই জন্য ক্লাস শেষ হয়ে গেছে, সে দাঁড়িয়ে আছে। চলো, তো সকালে চা করে নিলাম, আমার আর আমার হাজব্যান্ডের একসঙ্গে বসে চা খেয়ে নিয়ে তারপর আমি স্নান করে নেব। যেহেতু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো আয়ুষ্মানের আজকে একটা ক্লাস হওয়ার পর তারপর আমি বিছানা করছি। সকালবেলা সময় পাইনি বিছানা করবার, কারণ একটু দেরি করে ঘুম থেকে উঠেছে আয়ুষ্মান আর ওর বাবা, তো আগে ওকে ক্লাসে বসিয়ে দিয়েছিলাম। তারপর এখন ধীরে সুস্থে বিছানাটা করে নেব। আর তোমাদের তো অনেকেরই এই চাদরটা খুব পছন্দ হয়েছে, আমারও ভীষণ ফেভারিট কালার। এরপরে ধুয়ে দেবো, প্রায় 3 দিন হয়ে গেল পাচ্ছি কন্টিনিউ, এবার ধুয়ে দেবো। কিন্তু ওই যে ধুলেই তো সেই নতুনের যে একটা গন্ধ, নতুনের যে একটা রেশ চলে যায়, তো কি করা যাবে। তো ঠিক আছে, এরপরে ধুয়ে দিতেই হবে। আর দেখো এখানে বেশ কিছু ক্যাকটাস গাছ মানে আমাদের একজন ক্লায়েন্ট, সে চলে গেছে কলকাতা ছেড়ে, তো তার কিছু গাছ ছিল, শুধু ক্যাকটাস না, এখানে আরও বেশ কিছু গাছ ছিল, তো সেগুলো রেখে দিয়েই চলে গেছিলো। তো আমরা নিয়ে এসেছি বাড়িতে, যদি ঠিক করা যায়, যদি যত্ন করে আবার বাঁচিয়ে তোলা যায়, তো সেই জন্য আশিস নিয়ে এসছে, আমাকে বললো যে ছাদে রাখবে যত্ন করার জন্য। আর এই দেখো পাঁপড় ভেজেছি, যেই পাঁপড়গুলো কিনে এনেছিলাম, যতটা ভেবেছিলাম বড় বড় হবে ততটা হয়নি, তো একটু ডিসঅ্যাপয়েন্টেড। আর এই যে এখানে দেখো মাছ ভেজে নিয়েছি, ইলিশ মাছ ভাজা তেল দিয়ে,
আর এখানে হচ্ছে ইলিশ মাছের ঝোল আর পাঁপড় ভাজা, আর করেছি মুসুর ডাল, পাতলা করে মুসুর ডাল করেছি। মুসুর ডালের রেসিপিটা শেয়ার করব, আমার কাছে জানতে চেয়েছে অনেকে, এক দিদিও জানতে চেয়েছে, তো মুসুর ডালের রেসিপিও আমি শেয়ার করব। চলে এলাম বিকেলবেলা, এখন একটু ফ্রেশ হয়েছি, বেরোবো, আর লাগাতার বৃষ্টি হচ্ছে। ওয়েদার, এইরকম ওয়েদার আমি ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। তো চুলটা দেখতেই পাচ্ছ, আমি তো স্নান করে আঁচড়াইনি, সেই বিকেলে উঠে একেবারে আঁচড়াই, শুকনো যখন চুল একদম শুকনো হয়ে যায় তখন আঁচড়াই। অনেকেই তোমরা চুল পরে বা চুল পড়ছে এরকম আমাকে বলো, তো এইটা করে দেখতে পারো, আমার মনে হয় অনেকটা হেল্প হবে। বিকেলের দিকে যদি একদম শুকনো চুলটা আঁচড়ানো যায়, ভিজে চুল না আঁচড়িয়ে। অবশ্য আমি যেমন রোজই চুল, মানে প্রত্যেক দিন চুল ভেজাই স্নান করার সময়, অনেকে হয়তো ভেজাও না। তো এখন একটু রেডি হয়ে নিলাম, বেরোবো, তো চলো বেরোই। পিৎজা আনতে, পিৎজা খেতে চেয়েছি, হ্যাঁ চিজি পিৎজা। ততক্ষণ তোমরা ঘুরে একটু আমার জন্য আমি বললাম ড্রেস দেখে নিও। আমি হ্যাঁ বললাম ঘরে বানিয়ে দিই, কিন্তু ঘরে বানানো আমাদের ইন্তজার হচ্ছে না। আমার কোনো ইন্তজার নেই। তো পিৎজা হাট থেকে পিৎজা নিয়ে এসেছি। তোমাদের কার কার পিৎজা হাটের পিৎজা ভালো লাগে বলো, আর কার কার ডমিনোজের ভালো লাগে বলবে, ঠিক আছে? আমার পিৎজা হাটেরটা বেস্ট লাগে। তো নিয়ে এলাম এখানে, যেটা নিয়ে এসে সসেজ আর কি, চিকেন সসেজ পিৎজা, আর এক্সট্রা চিজ। তো এরকমই কিছু একটা নাম ছিল, আমার ঠিক খেয়াল নেই। আর এখন আয়ুষ্মানকে আগে দিয়ে দেবো। তো যাই হোক, আমরা খুবই কম খাই, তোমরা দেখে থাকবে বাইরে পিৎজা খুবই কম আসে, আগে তো ফ্রিকোয়েন্টলি আসতো, কিন্তু এখন খুবই কম আসে। ভেবেছিলাম ঘরেই বানাবো, কিন্তু ঘরে বানানো হলো না। আর যতই হোক ঘরে বানাই, বাইরের পিৎজার টেস্ট কিন্তু অনেক ভালো, অনেক বেটার লাগে, তাই না? ভেবেছিলাম চিলি চিকেন করব, তো চিলি চিকেন করবার মতন চিকেন নেই, তাহলে আবার চিকেন আনতে হতো। এদিকে পিৎজা খেয়েছি, পেটে একেবারে কারোর জায়গা নেই। তো আমি তো আর রাতে তেমন কিচ্ছু খাবো না, আয়ুষ্মান আর আয়ুষ্মানের বাবা খাবে। তো দেখবে চিকেন কটা মাত্র পিস আছে, এই যে চিলি চিকেন। আমি ভেবেছিলাম এটা দিয়ে চিকেন রোল বা চিকেন পিৎজা বানালে, তখন ওই জন্য আমি অল্প করে তুলে রাখি। তো যখন ওগুলো কিছু বানাচ্ছি না, তাহলে ভাবলাম আলুর তরকারি করি, আলুর তরকারির মধ্যে চিকেন দিয়ে দেবো, মানে এটাকে চিকেন বলা যাবে না, তো আলুর তরকারি বলবো, আলুর তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন, ঠিক আছে? তো মানে চিকেনই বলতে পারো, কিন্তু যেহেতু চিকেন কম তাই আমি বলছি আলুর তরকারি। আর তো চলো রান্নাটা করে নিই, রান্নার রেসিপি করে তোমাদের সঙ্গে আজকে আমি যেটা শেয়ার করব, যে তোমরা অনেক দিন ধরেই বলেছো আমাকে যে কেন আমি গলায় তাবিজ পরে। তো কথা বলতে বলতেই কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার জন্য আর কিছু করতে পারিনি। এখানে দেখো যেরকমভাবে চিকেন আমি রান্না করি সেমভাবেই করেছি, খালি একটু আলুটা বেশি দিয়েছি, দিয়ে এই চিকেন কষা কষা মতন করে জল দিয়ে পরিমাণ মতন, এই যে অল্প একটু তরকারি করলাম। তো চল এবার বলি তোমাদের। আচ্ছা, ঘটনাটা শুরু করার আগে বলে নিই, প্লিজ কেউ ভয় পেও না, যদি কোনো বেশি দুর্বল মনের মানুষ থাকো প্লিজ এড়িয়ে যাও, এই জায়গা থেকে আর দেখো না, ঠিক আছে? এই জায়গা থেকে আর দেখো না, শুনো না, কারণ আমি খুব ভয়েরও কিছু বলবো না, আবার অনেকেই ভয়ও পেতে পারো। তো ওই জন্য বলছি, যারা খুব দুর্বল মনের মানুষ
প্লিজ এই জায়গা থেকে স্কিপ করে যাও। তো সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে টেরে এখন রাত হয়ে গেছে, ডিনার কমপ্লিট করে বসলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। আর কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো অনেক দিন ধরেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমার কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স আছে কিনা, কারণ প্রচুর ইউটিউবাররা শেয়ার করেছে তাদের ঘটে যাওয়া ভৌতিক এক্সপিরিয়েন্স, আমিও শুনেছি তাদের সবার এক্সপিরিয়েন্সগুলো। দেখো, আমার সেই অর্থে কোনো এক্সপিরিয়েন্স, আমি সেইভাবে যে কিছু দেখে ভয় পেয়েছি বা কিছু দেখলাম ওরকম কিছু নয়। আমার সাথে এমন কিছু জিনিস ঘটেছে, এবং সেটা একদিন দুদিন নয় যে একদিন দেখলাম চোখের ভুল, বা মানে বলতে পারবো না যে আমি জাস্ট অন্য কারোর সঙ্গে ঘটেছে মুখে শোনা কথা, এমন নয়। আমার সাথে হয়েছে, এবং আমি প্রতিটা মুহূর্তে ফিল করেছি। আর আমি ফিল করেছি কিন্তু কাউকে ফিল করাতে পারিনি, ঠিক আছে? আমি সত্যি কথা প্রথম থেকেই বলি, একদম আমার প্রথম থেকেই বলা দরকার। তার কারণ হচ্ছে, দেখো, আমি কোনোদিনও ভূত টুত বিশ্বাস করতাম না। আমি ভূতকে ভয় পাই না, আমি ভূতের থেকেও বেশি মানুষকে ভয় পেতাম। মানে একা থাকতে গেলে যে নিজের সেফটি যতটা দরকার সেই রকম থাকা আর কি, একজন মানে নিজেকে সেফ রাখবার জন্য যেরকম থাকার দরকার সেরকমভাবে থেকেছি, কিন্তু ভূতে আমি কোনোদিনও বিশ্বাস করতাম না। এইখানে যখন আমার তো টালিগঞ্জ ফাঁড়িতে বাড়ি ছিল, আর এখানে আসার পর আমি এখানে ওই টালিগঞ্জ ফাঁড়ির দিকে একদম কারেন্ট যেত না। এখানে আসার পর প্রচুর কারেন্ট অফ হতো, মানে সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোনো দিন সারা রাত কারেন্ট থাকতো না এরকম। তো আমরা কি করতাম, ছাদে চলে যেতাম, সবাই মিলে বসে ছাদে মাদুর টাদুর পেতে আড্ডা টাড্ডা মারতাম। তো ছাদে চলে যেতাম, ছাদে বসে বসে আড্ডা দিতাম, গল্প করতাম, অনেক রাত অবধি শুয়ে থাকতাম, অনেক কিছু, মানে কোনোদিনও ভয় পাইনি। আবার অন্ধকারের মধ্যেই ছাদ থেকে নেমে আসতাম, রান্না বান্না করতাম, কোনো ভয় লাগতো না। কিন্তু লাস্ট 2018 সরি 2018 কথা বলছি। 2018 আমাদের ওপরে যে ছাদের ঘর দেখো, ছাদের ঘরে একজন ভাড়াটে আসে, বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা, খুবই ভালো, মানে খুবই ভালো মানুষ, কারোর সাথে পাশে থাকে না, বয়স্ক তারা, তাদের অনেক সমস্যা, কিন্তু কোনোদিন কাউকে বুঝতে দেয় না যে আমরা আমাদের এই সমস্যার মধ্যে দিয়ে আছি বা এই অর্থনৈতিক অবস্থা খারাপ, কোনোদিন কাউকে বুঝতে দিত না। তো আমার খুব ভালো লাগতো, ওনারা ভীষণ শিক্ষিত, মার্জিত কথাবার্তা। কাকুর সঙ্গে খুব একটা কথা হতো না, কাকু খুব সিরিয়াস করছেন, কিন্তু কাকিমার সঙ্গে বেশ কথা হতো, খুব কথা হতো। তো উনি আমাকে অনেক কিছু বলতেন যে তুমি এত পড়াশোনা করেছো, তখন তো আরেকটু বয়সটা আরেকটু কম, বুঝতেই পারছো। আমি বলতাম ছেলে তুমি এত পড়াশোনা করেছো, গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো দাও, এরকম আমাকে উনি বলতেন, সাজেস্ট করতেন। তা আমি বলতাম যে ছেলেটা তো ছোটো, ছেলেটা একটু বড় হয়ে যাক, ওর পড়াশোনার দিকে দেখতে হয়, আর হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না যে আমি বাইরে বেরোই, ও চাই সংসারগুলোই ভালোভাবে মন দিয়ে করি। তো এইরকমভাবে গল্প টল্প করতাম ওনার সঙ্গে, খুব ভালো, আর মানে খুবই ভালো মানুষ। তো এরকম একদিন রাত্রিবেলা আমরা শুয়ে আছি, অনেক রাতে কাকিমা ফোন করলো, যে আশিসকে ফোন করলো যে আশিস তুমি একটু আসো, এরকম তোমার কাকুর না শরীরটা খারাপ লাগছে। তো আশিস আমি বলছি, এই যে বলছি না, আমার বলতেও ভয় লাগে, জানো তো, খুব ভয় লাগে। তো ও গেছে, ও সঙ্গে সঙ্গে ছুটে গেছে। তা ওনাদের তো হচ্ছে মানে একটাই মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, সে অনেক বাইরে থাকে, তার সঙ্গে খুব একটা যোগাযোগ নেই, সেই সব তাদের ব্যক্তিগত ব্যাপার, সেই দিকে আমরা যেতেও চাই না। ওনারা অত সমস্যার মধ্যে থাকতেন, সেটা আমি এখন এগুলো রিভিল করতে চাইছি না, মানে আমরাই মোটামুটি ওনাদের একটু দেখাশোনা করতাম। তো ওর সঙ্গে সঙ্গে ছুটে গেছে। তো বলছে আমার এরকম খুব কষ্ট হচ্ছে শরীরের ভেতর, আমাকে একটুখানি হসপিটালে, উনি বলছেন না, ওনার ওয়াইফ বলছেন, মানে হসপিটালে একটু দিয়ে আসো, ওনার কষ্ট হচ্ছে, মানে শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে। তা আশিস তো সঙ্গে সঙ্গে আশিস নেমে এলো, বললো মন এরকম কাকুর শরীর খারাপ করছে, আমি বেরিয়ে যাচ্ছি, কারণ রাত্রি 2:30-3টা। আমি বললাম হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি যে মানে ও বেরিয়ে গেল, হেলমেট দিলাম, এমনকি কাকু যাচ্ছে দেখে, যখন ওনার তো খুব কষ্ট হচ্ছে, তো আমি আবার একটু জল বোতলে করে ভরে আশিসের হাতে দিলাম, যে যদি মনে হয় ওনাকে জলটা দিও, তো জলও ভরে দিলাম। চলে গেল। আমি সেই সারা রাত ঘুমোতে পারিনি, ছেলে ছোট, সারা রাত চিন্তা হচ্ছে আশিস একা নিয়ে গেছে অত রাতে হসপিটালে, একা নিয়ে গেছে। ও এই ধরনের কাজে ওর প্রচুর এক্সপিরিয়েন্স আছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমাদের বাড়ি, এই বাড়ি, ওই বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব একা হাতে সামলে ফেলে। কিন্তু তবুও যখন ডাক্তার বলছে আর বেশিক্ষণ সময় নেই, মানে আরও কয়েকটা টার্ম ইউজ করেছে যেগুলো বলছি না আমি,
তো ও ভীষণ নার্ভাস হয়ে গেছে, ও আমাকে ফোন করে বলছে তুমি মাকে বলো, মানে আমার শাশুড়ি মাকে ডাকতে বলছে আর কি, তখন রাত্রি 3:30 4 মানে ভোরের দিকে, তুমি মাকে আসতে বলো, উনাকে নিয়ে মানে কাকিমাকে নিয়ে মাকে চলে আসতে বলো ওই ভোরবেলা। তো তখন আমার শ্বশুরও পুরো সুস্থ, আমার শাশুড়ি মা, তো উনাকে নিয়ে চলে গেল। তারপরে কাকু মানে আর থাকেননি। তো ওই আমার হাজবেন্ডই যা যা কাজকর্ম করবার ওই করেছিল, কারণ ওনাদের এখানে কেউ ছিল না, পরে এসছিল মাকে নিতে, কিন্তু সেই মুহূর্তে সব কিছু আমার হাজবেন্ডই মোটামুটি দাঁড়িয়ে থেকে যা যা করণীয় করেছে। তো যাই হোক, খুব মনটা খারাপ ছিল আমার, আর কাকুও খুবই ভদ্রলোক। তো তারপর থেকেই কিনা জানি, মানে তারপর থেকেই হয়তো এই কারণে নয়, হয়তো অন্য কোনো কারণে আমার ভেতরে এমন একটা বিয়ে হতে থাকে। তার আগে পর্যন্ত আমি একদম সুস্থ ছিলাম, কিচ্ছু ছিল না, এই সমস্ত ভয় ডর, আমি ভীষণ ডেসপারেট গোছের মেয়ে ছিলাম। আমি তোমাদের আগেও বলেছি আমি খুব ডেসপারেট মেয়ে ছিলাম, আমি কোনো স্টেপ নিতে ভয় পেতাম না, কোনো কিছুতে আমি ভয় পেতাম না, আর যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন। কিছু হলে আমার আয়ুষ্মান হয়েছে, আমার কত ধরনের প্রবলেম গেছে, ফিজিক্যালি কত ধরনের প্রবলেম গেছে, আমি একা হাসি মুখে সব কিছু করেছি, হাসি মুখে সব কিছু জয় করেছি, অনেক কিছু প্রবলেম গেছে। তোমরা প্রেগনেন্সি জার্নি শুনতে চেয়েছো, প্রেগনেন্সির পরে 2 মাসের মাথা আমার আরেকটা অপারেশন হয়েছিল, সে তো আরও লম্বা কাহিনী, সেসব শুনলে তোমাদের গায়ে কাটা দেবে, সেগুলো কোনো সময় বলতে ইচ্ছা করে না, এত স্ট্রাগল করেছি না, আর বলতে ইচ্ছা করে না। তো যাই হোক, তারপর থেকে, তার কিছুদিন পর থেকে জানি না, হয়তো সেইটা আমার মধ্যে কোনো ট্রমার হয়ে গেছিলো, মানে আমি বলবো কি, আমি যেন সারা রাত ঘুমোতে পারছি না, আমি যেন সারাটা রাত ঘুমোতে পারছি না। আমার মনে হচ্ছে আমি আমার বুকের মধ্যে কিছু একটা চেপে বসে আছে, আমি শ্বাসটা কিছুতে, মানে শ্বাসটা যেন কোন ভেতর দূর থেকে আসছে, মনে হচ্ছে আমার শ্বাসটা খুব দূর থেকে আসছে, টেনে নিতে হচ্ছে, আমি যেন কিছুতে, আর মনে হচ্ছে ভেতরে কি যেন একটা শ্বাস নিচ্ছে, আমি শ্বাস নিচ্ছি না, মনে হচ্ছে অন্য কেউ শ্বাস নিচ্ছে, মানে সে আমি বলে বোঝাতে পারবো না, এটা আমার অনেক দিন। আর বুক ধরফর কাকে বলে, যেটাকে প্যালপিটেশন বলে, আমি বুক ধরফরই বলবো, মানে এত জোর, এত জোর, আমি যে দাঁড়িয়ে আছি, ধাপড়া 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 করছে, কথা বলছি ধাপড়া ধাপড়া ধাপড়া, আমি নিজে শুনতে পাচ্ছি, আমার হার্টবিট সব সময় ফাস্ট, সব সময়, এবং সব কিছুতেই যেন আমি চমকে উঠছি, মানে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আমার সারা শরীর চমকে উঠছে, মানে কি 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 ওইটা বেশ কিছুদিন ধরে চলছে, বেশ কিছুদিন ধরে চলছে। এবার আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে, আমি কান্নাকাটি করতাম, আমি বলতাম আমাকে তুমি হসপিটালে নিয়ে চলো, ডাক্তারখানায় নিয়ে চলো, আর ও ভাবতো, ও রেগে যেত। আমি তোমাদের বলছি না, দেখো ঠান্ডা, আমি মানে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও আমি ঘেমে যাচ্ছি, মানে আমার যে কি হতো, এরা সব ভাবছে আমার বোধহয় কোনো নার্ভের প্রবলেম হচ্ছে, অন্য কিছু প্রবলেম হচ্ছে, আমিও ভাবছি তাই, ডাক্তার দেখাচ্ছি, সব কিছু ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু সমস্ত কিছু ঠিক নর্মাল, সমস্ত রিপোর্ট করা হচ্ছে, সমস্ত রিপোর্ট নর্মাল, কোনো কোথাও ইসিজি করা হচ্ছে, সমস্ত কিছু আমার ঠিক। প্রায় এই জিনিসটা চলছে 8-9 মাস ধরে, 8-9 মাস ধরে। তখন ঘটনাটা আমি বলছি, আজ থেকে এটা মোটামুটি কবে বন্ধ হয়েছে সেটা তোমাদের পরে বলবো। 8-9 মাস ধরে আমার চলছে কন্টিনিউ, আর হাত পা কাঁপে, তারপর কোনো জিনিস হাত পা কেমন যেন সুন হয়ে যায় আর কি। অনেকে বলছে এটা অ্যাংজাইটির সিমটম, অ্যাংজাইটি থেকেও হতে পারে, আমি বলছি না যে হয়তো সেরকম, আমি ওই জন্য তোমাদের বলছি না, অনেকে বলেছে চোখের সামনে দেখেছে বা কিছু, আমার এটা ভৌতিক কিনা আমি জানি না, হয়তো পুরোটাই মানসিক। কিন্তু আমার সাথে সাথে আমার জায়ের মেয়ে, সেটা পরে যখন আমি এই তাবিজটা পড়লাম, তারপরে আমি যা যা ফিল করেছি, আমার জায়ের মেয়ে সেম জিনিস ফিল করেছে, সেটা পরে। কিন্তু আমি লাগাতার এই জিনিস করে যাচ্ছি, আমি ঘুমোতে পারি না রাতে, আমি সে কোথায় না গেছি, ধ্যানের ইয়েতে ভর্তি হলাম, সেখানে আমার কিছুদিন মনটা শান্ত হলো, মন শান্ত হলে কি হবে, আমার ভেতরের মধ্যে কি যেন চলছে, আমার শরীরের মধ্যে যেন মানে কী সব চলাফেরা করছে, সে কীরকম হতো আমি বলে বোঝাতে পারবো না। ওকে আশিসকে বললে রেগে যেত, বিশ্বাস করতো না, ও বলতো সব নর্মাল আছে, তোমার কিসের ভয়। তারপরে আমাকে মা বললো যে আমি যেন একটু মসজিদে যাই, আমি মসজিদে গেলাম, আমি আগেও যেতাম আয়ুষ্মানকে নিয়ে, তো মসজিদে গেলাম, তো ওখানে বললাম আমি ওনাকে, ওখানে আমাকে বলছেন বাবা, ওখানে উনি যিনি আমাদের আর কি তাবিজ দেন, ঝাড়ান আর কি, উনি আমাকে বলছেন, আমার বিশ্বাস সত্যি বলছি, উনি আমাকে দেখে বলছে কি, তুমি কোথায় গেছিলে? বলছি কোথাও যাইনি, আমি তো বাড়িতেই থাকি। বলছে তোমার দিকে তো সাংঘাতিক জিনিসের দৃষ্টি আছে, এরকম করে বললেন। আমি তো মানে আকাশ থেকে পড়েছি, বলছি আমি তো কোথাও, বলছে কোনো ফাঁকা জায়গায়, কোনো এরকম জায়গায় গেছিলাম, বলছি না আমি তো বাড়িতেই থাকি। একদিন আমার মনে আছে, ভোরবেলা আমি ছাদে জামা কাপড় মেলছি, ওই ঘটনাটা হওয়ার পরই ছাদে জামা কাপড় মেলছি,
হঠাৎ আমার মনে হলো কি তখন ভোরবেলা, তখন আমি অনেক ভোরবেলা উঠে 6:30টার মধ্যে জামা কাপড় কেচে টেচে মেলে ঘরদোর পরিষ্কার হয়ে যেত। তখন 5টা নাগাদ উঠতাম, উঠে ইয়োগা করতাম। আমার মনে হলো তখন 6:30 আর শীতকাল 6:30 মানে যথেষ্ট ভোর, বুঝতেই পারছো। তো মনে হলো কি যেন আমার মানে কেউ একটা যদি ভারী বসে পড়ে কেমন একটা ওয়েট লাগবে না, ওরকম একটা ওয়েট মানে মনে হলো যেন একটা ভারী একটা কিছুটা ভারী। আমি না জামা কাপড়গুলো রেখে ওখান থেকে দৌড় দিয়ে নিচে চলে এসেছি। ওই ফার্স্ট হয়েছিল, ফার্স্ট আমি এটা বলতে ভুলে গেছিলাম। তো ওইটা ফার্স্ট। এগুলো সমস্ত আমার মনেরও ভুল হতে পারে, আমি জানি না, হয়তো আমি ওই ব্যাপারটা নিয়ে খুব বেশি ভেবে ফেলেছিলাম, বা ওই চোখের সামনে দেখেছি কাকু গেল, সেই মানুষটা ফিরলো না, আমি একটু বেশি আবেগ দিয়ে সব কিছু চিন্তা করি, সব কিছুতে ভীষণ আবেগী হয়ে যাই। তো ওই যে সামনে দেখলাম কাকু ওরকম গেল, কাকু ফিরলো না, এইগুলো আমার মনের মধ্যে হয়তো প্রচণ্ডভাবে আঘাত দিতে পারে। তারপরে হলো কি, যখন আয়ুষ্মান ছোট ছিল আমি ধারে শুতাম, এই মানে বেডের যে ধারে, কারণ বাচ্চাকে বারবার টয়লেট করানো, উঠে দুধ বানানো, সেগুলো আমাদের করতে হয় মাদের। তো আমি ধারে শুতাম, আমি ধারে শুতে পারতাম না, আমার মনে হতো কে যেন মানে তাকিয়ে আছে, আমি কিছুতেই শুতে পারছি না, আমি ওই কর্নারে শুতাম। তো এইরকম ধরনের ফিল হতো। 3 দিন ভালোভাবে আমাকে উনি মন্ত্রতন্ত্র পড়ে দিলেন, দেওয়ার পরে উনি আমাকে একটা তাবিজ দিলেন। ওই যে তাবিজটা দিলেন, দেওয়ার সাথে সাথে মনে হলো না আমার শরীরটা যেন অনেকটা হালকা হয়ে গেল। তবুও উনি বলে দিলেন যে কি কি করতে হবে না, এবং সাথে সাথেই হবে না, এটাও বলে দিল যে সাথে সাথেই কিন্তু তোমার হবে না, তোমার এটা পড়ে থাকতে হবে, তারপর আস্তে 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 তুমি বুঝতে পারবে। তো উনি আমাকে বলে দিয়েছিলেন কিছু জায়গায় যাবে না, ঠিক আছে, কিছু কিছু জায়গায় যেতে পারবে না এই তাবিজটা পড়ে। তো তাবিজটা আমি খুলে, আমাদের এক নিকটাত্মীয়ের একটা হয়েছিল, দুঃসংবাদ ঘটেছিল, তো সেখানে যেতেই হবে, আমি তাবিজটা খুলে রেখে গেছিলাম। মানে ওখানে গিয়ে হঠাৎ আবার ওরকম শ্বাস নিতে পারছি না, আবার ওইখানে তাড়াতাড়ি করে আশিসকে নিয়ে বেরিয়ে গেলাম, আর কান টান সব বন্ধ হয়ে গেছে, একটা কান বন্ধ, তারপর আর একটা কান বন্ধ হয়ে গেল, মানে বলে বোঝাতে পারে। তারপরে তাড়াতাড়ি বাড়ি এসে স্নান করে তাবিজ পড়েছে, আবার ঠিক হয়ে গেছে। মানে এরকম কিছুদিন এরকম চললো, আস্তে 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 চলছে এই জিনিসটা, চলছে মানে আমার তাবিজ কন্টিনিউ করে থাকতে হচ্ছে। তারপরে বিয়ে বাড়ি গেলে তখন খুলে রাখতাম, এখন যেমন খুলি না, বিয়ে বাড়ি থাক আর সেই যে পার্টিতেই 5 স্টার হোটেলে গেছি তাও আমি তাবিজ গলায় পরে গেছি, সে যে যা খুশি ভাবুক আর করি। তোমরা এই যে ইয়েতে করি, আমি প্রথম দিকে কত আমাকে কমেন্ট করতো কেন তাবিজ পড়ো, কি আছে তাবিজ কেন পড়া, ভালো লাগে না দেখতে, যে যা খুশি বলুক, আমার অরিজিনালিটি নিয়ে আমি সামনে এসেছি। তো এরকম আমার শরীরে খুব সমস্যা হতো। তারপর তাবিজটা পরে থাকতে ওরম হতো কম, তারপরে দেখতাম যে আমার জায়ের মেয়ের ওরম সেম হচ্ছে, ও একটু শান্ত করছে, তোমরা দেখেই বোঝো, ওরও ওরকম শ্বাস নিতে প্রবলেম হয়, রাতে ঘুমাতে পারে না, আর ছাদে ও বসে থাকতো, ও খুব সাহসী মেয়ে, একা বসে থাকতো, ওর 2-1বার মনে হয়েছে কেউ যেন ও পেছন দিক থেকে কেউ যেন ওর দিকে এরকম সামনের দিকে উঁকি মারলো, ওর এরকম মনে হয়েছে। তা ওকে বলতাম তুই ছাদে থাকবি না, তারপরে ওর ওরকম শরীর খারাপ লেগেই রয়েছে, শরীর খারাপ কিছু না কিছু লেগেই রয়েছে। তারপরে তো হলো আমার শ্বশুরমশাই সাংঘাতিক হলো। তারপরে আমাদের ওপরে যে ঠাকুর ঘর হলো, সেই থেকে কিছুটা মনে হয় যেন মানে নর্মাল, এটা মনে হয়, আমার মনে হয়। এবং এখন আর আমি অতটা ভয়ও পাই না, একা টয়লেটে যেতে পারি, কোনো রকম সমস্যা এখন আর হয় না, এখন আর আমার মনে কোনো রকম ভয় নেই। কিন্তু তবুও কিছু কিছু জায়গায় একটু যেন আমার একটু ওই জিনিসগুলো যেন মনে থেকে যায়। এই যে তোমাদের বলছি, আমার যেন মনের মধ্যে সেই পুরনো কথাগুলো মনে আসছে, ভয় লাগছে, মানে এরকম। তো অনেকেই ভৌতিক এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলে, হয়তো তাদের কাছে আমারটা কিছুই না, কিন্তু এটা আমার সাথে হয়েছে, মানে আমি নিজে হয়তো মনের ভুল, হয়তো নয়, হয়তো কিছু ছিল, হয়তো কিছুই ছিল না, হয়তো পুরোটাই আমার মানে আবেগী মনের প্রতিফল। তো তোমাদের বলি, তোমরা বারবার জানতে চেয়েছো কেন তাবিজ পরে থাকি আমরা, তো আমি পড়ি, আমার ছেলে পড়ে, ওকে নজর কাটানো তাবিজ, আর আমার জায়ের মেয়ে আর আমি সেম তাবিজ পড়ি, দুজনে সেম তাবিজ পড়ি আমরা। তো তোমাদের আজকে পুরোটাই খোলাখুলি জানিয়ে দিলাম যে কেন তাবিজটা পরে থাকি। আমি সেদিন গেছিলাম, আমি বললাম যে তাবিজটা কি এখন চেঞ্জ করার দরকার আছে, বললো না এখন দরকার নেই। তো তোমাদের সঙ্গে নিজের মনে করে শেয়ার করলাম, হয়তো সকলের গল্পের কাছে কিছুই না আমার কথাগুলো, কিছুই না, কারণ তাদের অনেক ভৌতিক এক্সপিরিয়েন্স অনেক বেশি, কিন্তু আমারটা ভৌতিক কি না জানি না, রিয়েলিটি এইটুকু বলতে পারি, হয়তো আমার মন গড়া। তো চলো আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা।